বাচ্চা দুধ খেতেও পারে না, শ্বাসকষ্ট নিকাশও নেয় না, বাচ্চা চোখ খুলেও না। রাতের বেলা না ওর নিঃশ্বাস ফেলাইতে কষ্ট হয়। পাতলা পায়খানা ঠিক হচ্ছিল না, এই জন্য এই হসপিটালে এসে ভর্তি করাচ্ছিলাম। শীতের প্রকোপে হাসপাতালগুলোতে পাল্লা দিয়ে বাড়ছে রোগীর চাপ, আক্রান্ত হচ্ছে ঠান্ডাজনিত নানা রোগে। যেহেতু এখন শীতকালে এজন্য নিউমোনিয়াটা বেশি, পাশাপাশি ডায়রিয়াটাও আছে বাচ্চাদের। আগে দেখতাম আমরা আউটডোরে 100 থেকে 150টা রোগী, এখন সেটা বেড়ে গিয়ে 350 থেকে 400টার মতো আসছে। শিশু ও বৃদ্ধদের প্রতি আরও যত্নশীল হওয়ার পরামর্শ। বাচ্চাদের একটু ঠান্ডা এসব থেকে একটু যাতে হচ্ছে টেক কেয়ার করে বেশি। বাইরে কম যাবে, গরম কাপড় পরবে, একটু সতর্কতা হলেই মানুষ ঠান্ডা থেকে মুক্তি পাবে। স্বাস্থ্যবিধিটা মেনে চলাটাই হলো মূল কথা। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পদ্মা সেতুর পিলার তৈরিতে বাংলাদেশের বিশ্ব রেকর্ড। প্রথম কোনো সেতুতে ব্যবহার হলো 120 মিটার লম্বা পাইল। গ্রাউটিং প্রযুক্তির কারণে টিকে থাকবে 100 বছর। সবকিছু খোলা থাকলেও বইমেলা বন্ধ বা ভার্চুয়াল আয়োজনের প্রশ্নে ক্ষোভ লেখক প্রকাশকদের। প্রস্তুত দায়িত্ব নিতেও আনুষ্ঠানিকভাবে জানা যাবে কাল। রাজশাহীতে জেঁকে বসেছে শীত, আর এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। এই মুহূর্তে নগরী রেল স্টেশন এলাকায় আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। আমরা এ বিষয়ে আরও জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রকি, রকি, রাজশাহীতে বেড়েই চলেছে গত কয়েকদিন শীতের যে তীব্রতা, সেটি মূলত এই শীতের তীব্রতা বেড়ে যাওয়ার কারণে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষেরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। সেই চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করব রাজশাহী শিরোইল স্টেশন এলাকা থেকে। মূলত আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে বেশ কিছু খেটে খাওয়া মানুষ আছেন যারা রাতে এখানে তারা নিদ্রা যাপন করেন, এবং আপনারা দেখছেন একেবারে যে খোলা আকাশের নিচে তারা এভাবে নিদ্রা যাপন করছেন। অনেকেই বলছেন যে আসলে তারা অসহায় দুর্বিষহ জীবনযাপন করছেন এই শীতের মধ্যে। অনেকেই পর্যাপ্ত শীতের পোশাক না পেয়ে আসলে তারা খুব কষ্টের মধ্যে আছেন। আমরা বেশ কয়েকজন এই ছিন্নমূল মানুষের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে তাদের থাকার জন্য কোনো বাসস্থানের ব্যবস্থা নেই। এ কারণে তারা এখানেই কিন্তু প্রতিদিন রাত্রি যাপন করে, এবং এই শীতের মধ্যে কিন্তু তারা এখন পর্যন্ত খুব কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করছে। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তাদের অধিকাংশই কিন্তু ভিক্ষাবৃত্তি করে তারা এই জীবনযাপন করছেন। তারা বেশ অনেক দিন ধরেই কিন্তু রাজশাহীর এই শিরোইল স্টেশনের ঠিক সামনের যে গেট রয়েছে সেই গেটের এখানে কিন্তু রাত্রি যাপন করেন। আমরা কথা বলেছিলাম এছাড়াও খেটে খাওয়া দিনমজুর শ্রেণীর কিছু মানুষের সাথে, বস্তিবাসীর সাথে। তারা যেটি বলছেন যে আসলে প্রতি বছর শীত এলেই তাদের যে কষ্টের মাত্রা সেটি কিন্তু বেশ কয়েক গুণ বেড়ে যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবার আবহাওয়া অফিসের কর্মকর্তারা যেটি বলছেন যে আজকে রাজশাহীতে যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেটি 14.5 ডিগ্রি সেলসিয়াস, যেটি গতকাল ছিল এই তাপমাত্রাটি ছিল 16.0 ডিগ্রি সেলসিয়াস। ঠিক তার আগের দিনও কিন্তু 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাজশাহীতে ছিল। যেহেতু আপনার প্রতিদিনই একটু একটু করে এই তাপমাত্রাটি কমে আসছে, সেই কারণে শীতের যে তীব্রতা সেটিও কিন্তু বাড়ছে। আমরা সারাদিন কিন্তু দেখতে পাচ্ছি যে খুব দিনের বেলা রোদের দেখা পেলে কিছুটা হলেও এই শীতের তীব্রতা কমে আসলেও আমরা বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার পর থেকে কিন্তু এই কনকনে ঠান্ডা বাতাস লক্ষ্য করছি, এবং এই কনকনে ঠান্ডা বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সাধারণ মানুষগুলো বলছেন যে আসলে তারা মোটা কাপড় বা মোটা পোশাক ছাড়া কিন্তু ঘর থেকে
বের হতে পারছেন না, অনেকেই তারা প্রয়োজন ছাড়া কিন্তু ঘরের বাইরে বের হচ্ছেন না এই শীতের কারণে। এবং আমরা কথা বলেছিলাম সকালেও বেশ কয়েকজন মানুষের সাথে, তারা যেটি বলছেন যে আসলে শুধু এটিই নয়, যে গত কয়েকদিন ধরে চরম আকারে রাজশাহীতে কুয়াশা পড়ছে। এই কুয়াশার কারণে তীব্র কুয়াশার কারণে যানবাহনগুলোও চালাতে সমস্যা হচ্ছে। শুধু এটি নয়, নানা রোগে কিন্তু আক্রান্ত হতে দেখা গেছে। এখানে যারা বসবাস করছে তারা যেমন নানা রোগে আক্রান্ত হচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আমরা দেখেছি কয়েক গুণ বেশি রোগী ভর্তি হয়েছে, যার মধ্যে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যায় বেশি, ডায়রিয়া, টাইফয়েড সহ নানা রোগে তারা আক্রান্ত হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে আসলে এখন সময়টাতে তাদেরকে বেশ সচেতন হতে হবে, না হলে খুব রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা শিশু ও বৃদ্ধদের বেড়ে যাবে। এই ছিল আমার কাছে রাজশাহী থেকে ঠান্ডাজনিত রোগের সব শেষ খবর। রাজশাহী রেল স্টেশন এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি। এদিকে গত কয়েকদিন ধরে শীত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। হাসপাতালগুলোতে আগে যেখানে প্রতিদিন 100 থেকে 150 রোগী আসতো, সেখানে এখন আসছে 350-ও বেশি। সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে শিশু ও বৃদ্ধরা। ঢাকা শিশু হাসপাতালের বহির্বিভাগে রোগীর চাপে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে ওই হাসপাতাল কর্তৃপক্ষ। 11 দিন ভর্তি থাকার পর এখন বড় বাচ্চারা যে অক্সিজেন স্যাচুরেশনটা ফল করতেছে, কখনো বাড়তেছে কখনো কমতেছে, এরকম আর কি। নিউমোনিয়া, ঠান্ডা, জ্বর, কাশি, ডায়রিয়া সহ শীতজনিত নানা ভাইরাস রোগে আক্রান্ত হয়ে শিশু নিয়ে হাসপাতালে ভিড় করছেন অভিভাবকরা। বাচ্চার বয়স 4 দিন ধরে এই ঠান্ডা, শ্বাসকষ্ট, কফ, কাশি। বাচ্চার অনেক দিনই পাতলা পায়খানা ঠিক হচ্ছিল না, এই জন্য এই হসপিটালে এসে ভর্তি করাচ্ছিলাম। যেহেতু এখন শীতকালে, এজন্য নিউমোনিয়াটা বেশি, পাশাপাশি ডায়রিয়াটাও আছে বাচ্চাদের। ঢাকা শিশু হাসপাতালের বহির্বিভাগে আগে প্রতিদিন যেখানে 100 থেকে 150 রোগী আসতো, এখন সেখানে প্রতিদিন রোগী আসছে 300 থেকে 350। চিকিৎসক জানায় শীতে আবহাওয়া শুষ্ক থাকায় বাতাসে জীবাণুর পরিমাণ বেড়ে যায়, সে কারণে ভাইরাসজনিত রোগে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। নভেম্বর থেকে ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত আমাদের এখানে শুধু নিউমোনিয়া নিয়ে ভর্তি হয়েছে 198টা রোগী। যেহেতু শীতের প্রকোপটা একটু বাড়ছে এবং আমরা যদি আগে দেখতাম আমরা আউটডোরে 100 থেকে 150টা রোগী, এখন সেটা বেড়ে গিয়ে 350 থেকে 400টার মতো আসছে। এদিকে সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়েও দেখা যায় রোগীর চাপ বেড়েছে কয়েক গুণ। হাসপাতালের করোনা ইউনিটে বেডের তুলনায় রোগীর সংখ্যা বেশি। এছাড়া ইনডোর আউটডোর মিলিয়ে আগে রোগী আসতো 600 থেকে 800, এখন চাপ বেড়ে প্রতিদিন রোগী আসছে 1250-র বেশি। এই হাসপাতালের শিশু ইউনিটেও রোগী আসছে এখন আগের তুলনায় দ্বিগুণ। কোভিড তো চলতেছে, এই কোভিডের বাইরেও কিন্তু আমাদের যে অন্যান্য ইনফ্লুয়েঞ্জা লাইক যে ইলনেসটা, যেটা আমরা ফ্লু লাইক সিমটম, সেটা বেড়ে গিয়ে বহির্বিভাগের রুগী 1/3 বৃদ্ধি পেয়েছে এবং শিশু রুগী আপনার প্রায় 50% রুগী বৃদ্ধি পেয়েছে। করোনা মহামারীর এই সময়টায় শিশুকে জ্বর, ঠান্ডা, কাশি সহ শীতজনিত রোগ থেকে বাঁচাতে অভিভাবকদের আরও সতর্ক হওয়ার পরামর্শ চিকিৎসকদের। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুর সবগুলো স্প্যান দৃশ্যমান করার সাফল্যের পাশাপাশি সেতুর পিলারগুলো তৈরিতে বিশ্ব রেকর্ড গড়েছে বাংলাদেশ। এর আগে বিশ্বের আর কোনো সেতুতে ব্যবহার করা হয়নি 120 মিটার লম্বা পাইল। প্রতিটি পিলারে এমন 6টি করে পাইল ব্যবহার করার ফলে অনেক শক্তিশালী হয়েছে সেতুর গঠন। নকশার জটিলতায় থাকা পিলারগুলোতে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে গ্রাউটিং প্রযুক্তি। বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। নদীতে দৃশ্যমান সবগুলো স্প্যান, বিশাল আকৃতির বড় বড় পিলারের উপর বসানো আছে স্প্যানগুলো। এখন পর্যন্ত দেশের মেগা প্রকল্পগুলোতে যে অবকাঠামো তৈরি করা হচ্ছে তার মধ্যে সবচেয়ে বৃহৎ আকৃতির এই পিলারগুলো জানান দিচ্ছে কতটা শক্তিশালী ও মজবুত স্বপ্নের এই সেতু। প্রতিটি পিলারে নদীর তলদেশে প্রবেশ করানো হয়েছে 120 মিটার দৈর্ঘ্যের 6টি করে পাইল। এই পাইলগুলোকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে মাটির তলদেশে খুঁটিগুলো মাকড়সা জালের মতো একটি কাঠামো তৈরি করে থাকে। মাওয়া-প্রান্তে নদীর তলদেশের কিছু অংশে শক্ত মাটি খুঁজে না পাওয়ায় পিলার বসানো নিয়ে দেখা দেয় জটিলতা। সেক্ষেত্রে পাইলের দৈর্ঘ্য না বাড়িয়ে সংখ্যা বাড়িয়ে করা হয় 7টি। সে পাইলগুলোর উপরের অংশে ক্যাপ বসানোর পর শক্তিশালী কাঠামো দিয়ে পানির উপরে তৈরি করা হয়েছে পিলার হেড।
এই 7টি পাইলে আলাদা করে সংযুক্ত করা হয় গ্রাউটিং প্রযুক্তি। প্রতিটি পাইলের বাইরের অংশে আলাদা করে কিছু অংশ বাড়িয়ে তাতে ফুটো তৈরি করা হয়। সেই ফুটো দিয়ে উচ্চ শক্তিতে সিমেন্ট প্রবেশ করালে সেটা মাটির ভিতরে ছড়িয়ে শিকড়ের মতো বাড়তি শক্তি দেয় পাইলগুলোকে। সেতুর 42টি পিলারের মধ্যে সবচেয়ে শক্তিশালী দুই পারে 2টি পিলার। নদীতে থাকা পিলারগুলোতে যেখানে 6 থেকে 7টি করে খুঁটি বসানো হয়েছে, সেখানে এই 2টি পিলারের নিচে বসানো হয়েছে 16টি করে। পদ্মা সেতুর কার্যকাল ধরা হয়েছে 100 বছর। আন্তর্জাতিক মান বজায় রেখে এমনভাবে কাজ করা হচ্ছে যে এই সময়টায় সেতুর কোথাও কোনো হাত দিতে হবে না। প্রকল্প কর্তৃপক্ষের প্রত্যাশা, সঠিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে এই সময়ের পরেও আরও অনেক বছর সেবা পাওয়া যাবে দেশের ইতিহাসে নির্মিত সবচেয়ে বড় এই সেতু থেকে। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে আজ দুপুর পর্যন্ত সবশেষ 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 34 জন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7020 জনে। এছাড়াও শনাক্ত হয়েছেন 1329 জন। গত 24 ঘন্টায় কোভিড-19-এর নমুনা পরীক্ষা করা হয়েছে 12,630 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 29,56,882 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 1,329 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 4,89,178 জন। 24 ঘন্টায় মারা গেছেন 34 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 7,020 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,185 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 4,17,503 জন। করোনা মহামারীতে সবকিছু খোলা থাকলেও বইমেলা আয়োজন নিয়ে প্রশ্ন ওঠায় ক্ষোভ জানিয়েছেন লেখক ও প্রকাশকরা। তারা বলছেন, বাংলা একাডেমি অপারগ হলে দায়িত্ব নিতে প্রস্তুত প্রকাশক সমিতি। লেখকরা বলছেন, স্থগিত হলে প্রকাশকদের পাশাপাশি তারাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। বাংলা একাডেমির মহাপরিচালক বলছেন, ভার্চুয়ালি আয়োজনের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। বাঙালির গৌরবের ভাষা আন্দোলনকে কেন্দ্র করে আয়োজিত অমর 21শে গ্রন্থমেলা প্রাণীর উৎসবে রূপ নিয়েছে। সারা বছর ফেব্রুয়ারির জন্য অপেক্ষায় থাকেন লেখক, পাঠক, প্রকাশক। 2021 সালের গ্রন্থমেলার জন্য প্রস্তুতি যখন চলছে জোর কদমে, ঠিক তখনই গণমাধ্যমে প্রকাশ পেল এবারের গ্রন্থমেলা ভার্চুয়ালি হবে। করোনার কারণে গ্রন্থমেলা স্থগিত কিংবা ভার্চুয়ালি আয়োজন কোনোভাবেই যৌক্তিক নয় বলে মনে করেন লেখকরা। তারা প্রশ্ন তুলছেন, এই সংকটের মধ্যে সকল কিছুই যখন চলছে, তবে কেন কেবল বইমেলার উপর হস্তক্ষেপ? মানুষের সমাগম, রাজনৈতিক সমাবেশ সবই খোলা রয়েছে, সবই চলছে। করোনার কথা বলে শুধুমাত্র বইমেলা বন্ধ করা, আমি মনে করি একটা নৌকা, যে নৌকার অসংখ্য ফুটো, অসংখ্য ছিদ্র, একটা ছিদ্র বন্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করছে যাত্রীরা। এটা খুবই হাস্যকর আমার কাছে মনে হয়েছে। যেন জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি বলছেন, কোনো একক কর্তৃপক্ষ গ্রন্থমেলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে না। যদি শেষ পর্যন্ত বাংলা একাডেমি আয়োজনে অপারগ হয়, তবে সরকার চাইলে সমিতি গ্রন্থমেলার দায়িত্ব নিতে প্রস্তুত রয়েছে। বাংলা একাডেমি যদি এই বইমেলা আয়োজনে অপারগতা প্রকাশ করে, তাহলে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে অন্য কোনো সংস্থা তাদেরকে দিয়ে বইমেলাটির আয়োজন তারা করাতে পারে কিনা। এমনকি আমরা যে প্রকাশক সমিতি আছি, সেই সমিতিগুলো এ ব্যাপারে সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত আছে। এমনকি সরকার যদি চায়, তাহলে আমরা নিজেরা এই বইমেলাটির আয়োজন করতে প্রস্তুত। তবে গণমাধ্যমে প্রকাশ পেলেও ভার্চুয়ালি বইমেলা আয়োজনের কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে বাংলা একাডেমির মহাপরিচালক বলছেন, গ্রন্থমেলা স্থগিতের সিদ্ধান্ত গেল বৃহস্পতিবার পর্ষদ সভায় নেওয়া হয়েছে। পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছে। ভার্চুয়ালি হবে কিনা পরিবেশ পরিস্থিতির বিবেচনা করে ভার্চুয়ালি হবে না অন্য কোনোভাবে হয় কিনা সেটা পরে সিদ্ধান্ত হবে। রোববার বিকেলে বাংলা একাডেমির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে গ্রন্থমেলা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানাবেন বলেও জানা গেছে। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। করোনা আক্রান্ত জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া কলকাতা মোহামেডানের হয়ে আই লিগে খেলা অনিশ্চিত। হল বন্ধ রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স ফাইনাল ও মাস্টার্স পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে উৎকণ্ঠায় 15,000 শিক্ষার্থী। তারা বলছেন, করোনা মহামারীতে বাড়িতে চলে যাওয়ায় ঢাকায় এসে পরীক্ষা দেওয়া কঠিন হয়ে পড়বে। এদিকে প্রস্তুতির ঘাটতির কথার স্বীকার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, সেশন জট কমাতে ও নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতেই এমন পদক্ষেপ।
তারুণ্যে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কোভিডের কারণে গেল মার্চের পর থেকেই এমন শুনশান। ক্লাস পরীক্ষার পাশাপাশি বন্ধ রয়েছে আবাসিক হলগুলোও। তখন থেকেই বেশিরভাগ শিক্ষার্থী গত ৮-৯ মাস ধরে হল ছেড়ে যে যার বাড়িতে রয়েছেন। এই পরিস্থিতির মধ্যেই গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসন বৈঠক করে কোভিড সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে আগামী ২৬শে ডিসেম্বর থেকে অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, শিক্ষার্থীদের প্রস্তুতির কিছুটা ঘাটতি থাকলেও তাদের ভবিষ্যতের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত। প্রস্তুতির ঘাটতি আছে, কারণ ক্লাস বন্ধ, হল বন্ধ। সিদ্ধান্তটি শিক্ষার্থীদের যারা কর্মজীবনে প্রবেশ করার জন্য বসে আছে, পরীক্ষা হলে পরেই যারা কর্মজীবনের জন্য প্রস্তুতি নিতে পারবে, সেই কথাগুলো বিবেচনা করে এবং সেশন জটকে কমিয়ে নিয়ে আসার জন্য সিদ্ধান্ত নিয়েছে। পরীক্ষার সময়কাল পূর্বের তুলনায় অর্ধেক হবে। এখন পরীক্ষা প্রত্যেকটি ডিপার্টমেন্ট স্বাস্থ্যবিধি মেনে তারা পরীক্ষা নিতে পারবেন। মাত্র 2 সপ্তাহের নোটিশে পরীক্ষা নেয়ার ঘোষণা দেয় বিস্মিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বলছেন, এমনিতেই অনলাইন ক্লাসগুলো তেমন কার্যকরী হয়নি, তার উপর হল বন্ধ থাকায় কিভাবে পরীক্ষা অংশ নেবেন তা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন তারা। তো অনেক দিন পর্যন্ত দেখা গেছে অনেকের বইপত্র হলে রেখে তারা চলে গেছে বাড়িতে। অনলাইন ক্লাস হলো, দেখা গেছে যারা গ্রামে ছিল তাদের তো নেটওয়ার্কের প্রবলেম, তো তারা তো আর ক্লাস করতে পারেনি। তো তারা আবার অনেকে হলে বই খাতা ছিল, তো তারা এখনো পড়তেও পারে না। লাস্ট যেটা সেমিস্টার যেটা ছিল ওটার এখনো রুট মানে সিলেবাস এখনো ওভাবে শেষ হয়নি। আবাসন ব্যবস্থা না করে বর্তমান পরিস্থিতিতে অনার্স চতুর্থ বর্ষ ফাইনাল পরীক্ষা এবং মাস্টার্স ফাইনাল পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে আমি অমানবিক এবং শিক্ষার্থী বিরোধী বলে মনে করি। ঢাকায় এসে মেস ভাড়া বা হোস্টেল ভাড়া দিয়ে থেকে পরীক্ষা দেওয়াটা তাদের পক্ষে দুঃসাধ্যই বলা যায়, কারণ করোনাকালীন সময়ে অধিকাংশেরই আর্থিক অবস্থা অনেক বেশি শোচনীয়। বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্স মিলে পরীক্ষার্থী রয়েছে প্রায় 15,000। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। শঙ্কার মুখে জামাল ভুঁইয়ার কলকাতা সফর। করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় ঝুলে গেছে তার আই লিগে খেলার স্বপ্ন। বিষয়টি নিশ্চিত করেছেন কলকাতা মোহামেডানের সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম। তবে নির্ধারিত সময়ের আগে সুস্থ হলে তাকে খেলাতে ক্লাব কর্তৃপক্ষ ইতিবাচক বলেও জানান তিনি। কথা ছিল কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচ শেষ করে কলকাতার বিমান ধরবেন জামাল ভুঁইয়া। তবে সস্ত্রীক এশিয়ার ধনী দেশটিতে অবকাশ যাপন করতে গিয়ে বাধে বিপত্তি। কাতার ছাড়ার আগে ছাড়পত্র নিতে গিয়ে কোভিড টেস্ট করাতে গিয়ে তিনি পজিটিভ শনাক্ত হন। সূত্র বলছে, বাংলাদেশ অধিনায়কের কোভিড সংক্রমণ ঘটে 9 ডিসেম্বর। এরপর থেকে তিনি কাতারে বিশেষ ব্যবস্থায় আইসোলেটেড। কিন্তু কলকাতা মোহামেডান সে খবরটি নিশ্চিত হয় এরও 3 দিন পর। করোনা পজিটিভ। আমাদের যে হেড অফ অপারেশনস জামালের টেস্ট রিপোর্টটা পাঠিয়েছে। হেড অফ অপারেশনস আমাকে রিপোর্ট করেছে, আমি আজকে সকালে জানতে পেরেছি। 10 তারিখে তার ফ্লাইটের শিডিউল ছিল। 10 তারিখে ফ্লাই করার আগে যে ম্যান্ডেটরি যে কোভিড টেস্ট করতে হয়, সেই কোভিড টেস্টের রেজাল্টটা আসলে পজিটিভ আসে। আগামী 9 জানুয়ারি থেকে শুরু হবে আই লিগ। এর জন্য পুরোদমে অনুশীলন চলছে ক্লাবগুলোর। নির্ধারিত সময়ের মধ্যে সুস্থ হলে সেখানে খেলতে কোনো বাধা নেই জামালের। ভালো থাকলে সবার জন্য ভালো, ওর জন্য ভালো, আমাদের জন্য ভালো। আমরা তো জামালকে চাইছি আমাদের ক্লাবে। কোভিড ইস্যুতে জামাল যদি শেষ পর্যন্ত খেলতে না পারেন আই লিগে, তাহলে তাকে দেখা যাবে ফেডারেশন কাপে। কারণ বাংলার কাপ্তানকে দলে পেতে এক পায়ে খাড়া সাইব স্পোর্টিং। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। শীতের প্রকোপে হাসপাতালগুলোতে পাল্লা দিয়ে বাড়ছে রোগী, আক্রান্ত হচ্ছে ঠান্ডাজনিত নানা রোগে। শিশু ও বৃদ্ধদের প্রতি আরও যত্নশীল হওয়ার পরামর্শ। পদ্মা সেতুর পিলার তৈরিতে বাংলাদেশের বিশ্ব রেকর্ড। প্রথম কোনো সেতুতে ব্যবহার হলো 120 মিটার লম্বা পাইল। গ্রাউটিং প্রযুক্তির কারণে টিকে থাকবে 100 বছর। এ ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।